এদিকে বিএনপি দল আওয়ামী লীগের মতো কার্যক্রম শুরু করেছে। দুই দল এক হয়ে ডক্টর ইউনূস ও সমন্বয়কদের তাড়ানোর ষড়যন্ত্র করছে। গভীর রাতে তারা একটি অ্যাকশনেও নামে। কি করবেন এখন ডক্টর ইউনূস সরকার? দেশ এবার কোন দিকে যাবে? মোহাম্মদ ইউনূস তিনি তো বলছেন যে তিনি খুব অসুস্থ, আমাকে ছেড়ে দিন, আর ভালো লাগছে না। সত্যি কি তিনি এতটা অসুস্থ? বিএনপি আওয়ামী লীগ চমৎকার সম্পর্ক, কোনো দ্বন্দ্ব নেই। বিএনপি নেতারা এই আসল ঘটনা ফাঁস করে দিল। এটা জনগণকে জানতে দিতে হবে, প্রচার করতে হবে, ছড়িয়ে দিতে হবে। ডক্টর ইউনূস চলে যাচ্ছেন, দিস ইজ ট্রু। আমরা মোটামুটি সব সূত্র থেকে যেসব তথ্য পেয়েছি তাতে নিশ্চিত করে বলা যায় যে এই ইউনূস সরকার চলে যাচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকেই সহজ সরল মানুষ বলেন, কিন্তু বিষয়টি আসলেই ততটা সহজ নয়। তিনি বেশ কিছু সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন। আমি মনে করি তার পিছনেও বিশেষ কিছু উদ্দেশ্য রয়েছে তার বোকাশোকা রকমের কথাবার্তার মধ্যে। দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিলেন ডক্টর ইউনূসকে আপনার মির্জা ফখরুল সাহেব? তাকে আসলে পদত্যাগ করতে বললেন। হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত নিলেন মির্জা ফখরুল সাহেব? আমাদের বাংলাদেশে বর্তমান যা চলতেছে কিংবা এটা এখন পর্যন্ত চলমান, এটার পিছনে অন্যতম মাস্টার মাইন্ড হচ্ছে শিবির আর হচ্ছে এই ডক্টর ইউনূস। আসুন এখন মূল পয়েন্টে। শেখ হাসিনা ডক্টর ইউনূসকে যতটুকু ডিফেম করতে চেষ্টা করেছে, পুরা রাষ্ট্রযন্ত্র মিলে ওনাকে বেজ্জিতি করার চেষ্টা তো কম করে নাই। যতটুকু করতে পারছে তার 20 গুণ বেজ্জিতি হয়ে এই দেশ থেকে ডক্টর ইউনূসকে বিদায় নিতে হবে। কিছু লোক নিয়ে আসছেন যারা নাকি ওনার চেয়ে আনারি। ফেব্রুয়ারি মাসেই সরকার পতন আন্দোলনের ডাক দিলেন আওয়ামী বাহাউদ্দিন নাসির। ফেব্রুয়ারিতে নতুন খেলা শুরু হবে বিএনপি এবং ছাত্রদের, এবং এইটা থেকে ফায়দা নিতে পারে আওয়ামী। সুইজারল্যান্ড থেকে আজ দেশে ফিরছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা প্রেস উইং সূত্রে তথ্য জানা গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটু নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে একটু সরকার চলে যাচ্ছে, তাদের প্রস্থানের ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এখন বিষয়টা হলো যে তারা কবে যাবে। আজকে আমি কথা বলেছি ডক্টর ইউনূসের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত একজনের সাথে, যিনি জুলাই আগস্টের টোটাল মুভমেন্টের সাথে ইনভলভ ছিলেন। তিনি আমাকে বললেন যে খুব তাড়াতাড়ি চলে যাবেন, এবং তিনি আমাকে এটাও বললেন যে এমন হতে পারে যে রোববারে তিনি নাই, মানে আর 2 দিনের মধ্যে তিনি বিদায় নিচ্ছেন। তিনি বোঝাতে চেয়েছেন যে ইউনূস স্যার কত দ্রুত চলে যাবেন, সেটাই আর কি। তো আরেকটি সূত্র থেকে আমি জেনেছি যে 31শে জানুয়ারির মধ্যেই ডক্টর ইউনূসের প্রস্থান নিশ্চিত, তিনি চলে যাবেন। এইখানে কিছু কথা আছে আমার, যেমন ডক্টর ইউনূস এই মুহূর্তে সুইজারল্যান্ডে সফর করছেন এবং আগামীকাল তার দেশে ফেরার কথা। ডক্টর ইউনূস কিন্তু ফিরতে চাননি। তিনিও বুঝে গেছেন যে তিনি দেশ চালাতে পারছেন না। তাকে মানে যেখানে হাত দিচ্ছেন তার মানে ব্যর্থতার তালিকা এত দীর্ঘ হয়ে গেছে যে এখন হি ইজ নো মোর ওয়ান্টেড হিয়ার, এমন একটা অবস্থা। সেটা বুঝে তিনি ফিরতে চাননি, কিন্তু তাকে দেশে ফেরানো হচ্ছে, কারণ তিনি না ফিরলে আরো কেওয়াস তৈরি হবে। সুতরাং আগামীকাল ফেরার কথা, আমরা ধারণা করছি যে তিনি ফিরে আসবেন। 31শে জানুয়ারির মধ্যে তার চলে যাওয়ার ব্যাপারে সব মহল, আমাদের বাংলাদেশের বর্তমান রাজনীতিতে যেসব ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল স্টেক হোল্ডার্স আছে, সব মহলই কিন্তু একমত যে উইদিন 31 জানুয়ারি ইউনূস উইল হ্যাভ টু লিভ। কিন্তু 31শে জানুয়ারির মধ্যে কোনি ইউনূস যদি চলে যায় তাহলে একটা ছোট্ট শূন্যতা তৈরি হতে পারে। কারণ আপনারা জানেন যে গত 19শে জানুয়ারি সুপ্রিম কোর্টে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত একটা রায় রিভিউ হওয়ার কথা ছিল, যেটা পিছিয়ে 9 ফেব্রুয়ারি গিয়েছে। সুতরাং 9 ফেব্রুয়ারি আমরা আশা করছি যে সুপ্রিম কোর্ট সংবিধানের যে তত্ত্বাবধায়ক সরকারের যে প্রভিশন ছিল, যেটা আওয়ামী লীগ সরকারের আমলে বাতিল করা হয়েছিল এবং সম্প্রতি যেটা আবার ফিরে এসেছে, তো সেই ব্যাপারে সুপ্রিম কোর্ট একটা রিভিউর প্রেক্ষিতে একটা রায় দেবেন। তো যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে, আমরা সেটা ধরে নিই, সেই ক্ষেত্রে একটা নতুন সরকার আসবে। সো ইউনূস যদি 31-এর আগে চলে যায় এবং
পরবর্তী কোর্টের রায় 9 ফেব্রুয়ারি, মানে মাঝখানে 9 দিনের একটা শূন্যতা তৈরি হতে পারে। সুতরাং কেউ কেউ চাইছেন যে ইউনূস যেন 9 ফেব্রুয়ারি ওই রায় পর্যন্ত থাকে, এবং তখন যে রায় হবে, যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে, যেটা আমরা সবাই আশা করছি যে এই যাত্রায় তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসবে, তখন আরেকটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। ইউনূসের সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই জায়গাটাও, এই তফাৎটাও আমাদের মনে রাখতে হবে। তো নতুন যে তত্ত্বাবধায়ক সরকার আসবে, তাদের মূল এজেন্ডা হবে একটা নির্বাচন অনুষ্ঠিত করা। সো সেই সরকারটা কি ফর্মে হবে, সেখানে বিএনপি আওয়ামী লীগ চমৎকার সম্পর্ক, কোনো দ্বন্দ্ব নেই। বিএনপি নেতারা এই আসল ঘটনা ফাঁস করে দিল। এটা জনগণকে জানতে দিতে হবে, প্রচার করতে হবে, ছড়িয়ে দিতে হবে। বিএনপির কেন্দ্রীয় নেতা, ধনী ব্যবসায়িক নেতা, টাকার কুমির আব্দুল আওয়াল মিন্টু, এরা বলছেন, আরো অনেকে বলছেন যে আওয়ামী লীগ বিএনপির সাথে কোনো দ্বন্দ্ব নেই। আসলে কি দ্বন্দ্ব? কিন্তু আমাদের সাথে তো দ্বন্দ্ব আছে। আওয়ামী লীগ বিএনপির মধ্যে সুসম্পর্ক, কিন্তু আমাদের সাথে, জনগণের সাথে, ছাত্রদের সাথে, জামাতের সাথে সুসম্পর্ক নেই, থাকতে পারে না। দ্বন্দ্ব আছে, থাকবে। ফেসিবাদের সাথে কোন সুসম্পর্ক থাকতে পারে না। দর্শক, একটা খবর, আওয়ামী লীগের সঙ্গে দ্বন্দ্ব নেই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই, এটা বলছে বিএনপি। দ্বন্দ্ব নেই মানে কি? সুসম্পর্ক, এই তো ভালো সম্পর্ক। এখানে আমরা যেটা বলতে চাই, যারা অন্যায় করেছে তাদের বিচার চাই। প্রত্যেকটা আওয়ামী লীগ কোনো না কোনো ভাবে অপরাধী। অতএব আওয়ামী লীগ ভালো, শুধু অন্যায় করেছে তারা খারাপ। দেখেন বিএনপি নীতিটা কোথায় নেমেছে। জামাত ভালো না, কারণ জামাতের পূর্বপুরুষরা একসময় নাকি বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। পূর্বপুরুষরা, বর্তমান জামাতে কেউ কিন্তু নাই। শিবিরের যে ছেলেটা বয়স 21 বছর, সে ভালো না, কারণ তার 3-4 পুরুষ আগে পুরুষ, সে বাংলাদেশে 71 স্বাধীনতার রাজনৈতিক বিরোধিতা করেছিল, এই কারণে তারা ভালো না। আর আওয়ামী লীগের সাথে কোনো দ্বন্দ্ব নাই। আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে, ভোট চুরি করেছে, রাতের ভোট, ভোটারবিহীন দামি নির্বাচন সব করেছে, দেশপ্রেমীদের হত্যা করেছে, গুম, খুন, কোচপার, গণহত্যা সব করেছে। তারপরে তাদের সঙ্গে দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হচ্ছে যারা সুনির্দিষ্টভাবে অপরাধের সাথে জড়িত না, আমাদের সাথে একমত নয়। এটা বিএনপির আকিদা, এটা বিএনপির ব্যবসায়িক আকিদা। কারণ যারা এই কথা বলছেন, তাদের ব্যবসা বাণিজ্য গত 15 বছর ঠিকই চলছিল। তাদের আত্মীয় স্বজন আওয়ামী লীগের বড় বড় উপদেষ্টা শেখ হাসিনার মন্ত্রী মর্যাদায়। কিন্তু আমরা মনে করি 18 সালের রাতের নির্বাচনে আওয়ামী লীগের প্রত্যেকটা প্রাণী, হাসিনা যে হাসিনা হয়ে উঠেছিল, এই জন্য আওয়ামী লীগের প্রত্যেকটা প্রাণী নাই। অতএব আওয়ামী লীগের সাথে আমাদের সুসম্পর্ক নেই, হতে পারে না। আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব আছে, থাকবে। তবে হ্যাঁ, বিচারের পরে তারা তওবা করলে তখন তাদের সাথে রিকনসিলিয়েশনের বিষয়টা ভাবো। কিন্তু আওয়ামী লীগ আমাদের প্রতিপক্ষ, জাতির প্রতিপক্ষ, জনগণের প্রতিপক্ষ। আওয়ামী লীগের প্রত্যেকটা সদস্য অপরাধী, কারণ তারা হাসিনাকে সমর্থন করতো। হাসিনাকে তারা সমর্থন করেই হাসিনা বানিয়েছে, স্বৈরাচার বানিয়ে। তারা সমর্থন না করলে হাসিনা হয়ে উঠতে পারতো না। হাসিনা এমনি তো হাসিনা হয়নি, আকাশ থেকে পরে কি হাসিনা হয়েছে ঈসা আলাইহিস সালামের মতো, মানে অটো নবী হয়ে গেছে না। এই আওয়ামী লীগের প্রত্যেকটা প্রাণী মিলে বিন্দু বিন্দু করে সিন্ধু তৈরি করে হাসিনাকে বানিয়েছে। আওয়ামী লীগের সাথে দ্বন্দ্ব নাই, এটা আপনাদের দালালির কথা, এটা জনগণের কথা নয়। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শোচনীয়ভাবে ক্ষমতা হারানো আওয়ামী লীগের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান ও পরিষদের দায়িত্বপ্রাপ্ত নেতা আব্দুল আওয়াল মিন্টু। আব্দুল আওয়াল মিন্টুর বেআই হচ্ছে আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনার মন্ত্রী মর্যাদার উপদেষ্টা ছিল। অতএব সে বেআইয়ের সাথে তার দ্বন্দ্ব থাকতে পারে না। আর বেআই কল্যাণে তো তার ব্যবসা বাণিজ্য ঠিকই ছিল, কিছু হয়নি, কোনো সময় তাকে গ্রেপ্তারও করতে পারেনি। আব্দুল আওয়াল মিন্টুকে সব খুঁজেছে নাটক, কিন্তু এখনো তাকে পায়নি। এই সুবিধা বুঝে আগামী দিনে এমপি মন্ত্রী হবে বিএনপির। অতএব জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা কাদেরকে ভোট দেবে। তবে দলটি ক্ষমতায় থাকাকালীন যারা হত্যা, খুন, গুম ও নির্যাতনের সঙ্গে জড়িত ছিলেন তাদের শাস্তি দাবি করেছেন তিনি। আমরা এতটা হালকা অমৃত্যু করতে পারি না। হ্যাঁ, অবশ্যই হত্যা, খুন, গুম এগুলো যারা জড়িত হবে তাদের শাস্তি তো চাই। একই সাথে পলিটিক্যালি আওয়ামী লীগ আমাদের শত্রু, আওয়ামী লীগের সাথে আমাদের দ্বন্দ্ব আছে। আপনাদের সাথে দ্বন্দ্ব নেই, কারণ আপনারা তাদের দালালি করেছে। তাদের অন্যায় করেনি, তাদের বিরুদ্ধে বিএনপি কোনো অভিযোগ নেই বলে জানাতে হবে। এটা বিএনপি অফিসিয়াল বক্তব্য। তাহলে আওয়ামী লীগ বিএনপি মিলে গেছে। আচ্ছা, সুনির্দিষ্টভাবে গণহত্যা বা গুম খুনের অভিযোগ 1% আওয়ামী লীগের বিরুদ্ধে হবে না। 10,000 একজন পাবেন যার বিরুদ্ধে অভিযোগ। কারণ প্রত্যেক 10,000 আওয়ামী লীগের মধ্যে 9,999 জন বিএনপি বন্ধু, এটাই প্রমাণিত হলো। কিন্তু আমাদের বন্ধু না ভাই, আমাদের শত্রু, মনে রাখবেন জনতা। যে কথা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেয় প্রসঙ্গ বিএনপির কেন্দ্রীয় নেতা বলেন, আওয়ামী লীগ যদি নির্বাচন করে তবে একটি প্রতিদ্বন্দ্বী দল হিসেবে নির্বাচন করবে, কিন্তু আমরা আওয়ামী লীগকে নির্বাচন করতে দিব না। আপনারা চান আওয়ামী লীগকে, কেন আমরা জানি। কারণ আপনাদের দরকার, আপনাদের রাজনীতি টিকিয়ে রাখতে হলে আওয়ামী লীগকে দরকার। কারণ রাজনীতিতে খারাপ প্রতিপক্ষ দরকার নিজের চাইতে।
আপনারা কি বলবেন জনগণের কাছে? আওয়ামী লীগ গণহত্যা চালিয়ে নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছে, তাদেরকে নির্বাচন করতে দিব কি? নির্বাচনে রক্তক্ষয়ী সংঘর্ষ হতে আমরা দিব না। তবে আওয়ামী লীগ সরকার থাকাকালীন অনেক অন্যায় করেছে, তারা অন্যায়ের সঙ্গে জড়িত, আমরা তাদের বিচার চাই। মানে আওয়ামী লীগ নির্বাচনে চায়। অতএব দর্শক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে বিএনপি আওয়ামী লীগ সম্পর্ক কেমন। আব্দুল্লাহ মিন্টু ফাঁস করে দিলেন প্রত্যেক 10,000-এ 9,999 জন আওয়ামী লীগের সাথে বিএনপি। বিবিসিকে নাহিদ ইসলাম বলছেন বিএনপির কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। কয়েকটি উদাহরণ দিয়েছেন, তার প্রেক্ষিতে তিনি এই কথা বলছেন। তো যেহেতু বলছেন যে কথার টোন আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে, তাহলে আবার আরেকটা কিন্তু বিতর্ক, এই কথার জবাব আবার বিএনপির পক্ষ থেকে কোনো না কোনো নেতা দেবে। ফলে ক্রমেই কিন্তু বাদ প্রতিবাদ প্রতিদিনই হচ্ছে। গত 2-3 দিন থেকে কিন্তু এটি রাজনীতি একটি মুখ্য আলোচনা, এবং অনেকে উৎকণ্ঠা প্রকাশ করছেন যদি এইভাবে চলতে থাকে তাহলে জাতীয় ঐক্যে একটা চির ধরবে। মাহবুবুর রহমান মান্না বলেছেন যে আসেন, আমার এখানে আসেন, সামনাসামনি বসে আলোচনা করেন, যাতে ঐক্য বিপন্ন না হয়। নির্বাচনের সময় ঘনিয়ে আসছে, এটা সত্য, যে সময়সীমায় দিক না কেন সরকার, যে ডিসেম্বর থেকে সামনে বছর জুন, এই সময়সীমার মধ্যে। এবং আস্তে আস্তে কিন্তু রাজনৈতিক মেরুকরণটা স্পষ্ট হয়ে যাচ্ছে। নতুন রাজনৈতিক দল এর মধ্যে এসছে, তার সাথে কি ছাত্র উপদেষ্টারা যুক্ত কিনা। এখন বিএনপি প্রবলভাবে বলার চেষ্টা করছে যে না, সরকারের থেকে দল গঠন করা যাবে না। আবার উপদেষ্টারা বলছেন যে দলের বাইরে থেকেও তো প্রশাসনে গুরুত্বপূর্ণ পদগুলোতে যারা আছেন তারা হচ্ছে বিএনপির সমর্থিত, তাহলে তারা তো বাইরে থেকেও সরকারের প্রভাব রাখছে। এই সমস্ত কথাবার্তাগুলো পাল্টাপাল্টি হয়ে যাচ্ছে। জামাত ইসলাম খুব সতর্কতার সাথে নিজেদেরকে একটু দূরে রেখেছে, কিন্তু বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথাবার্তাগুলি কিন্তু পাল্টাপাল্টি রূপ নিচ্ছে, যেটা অনেকেই শঙ্কাবোধ করছেন। নাহিদ ইসলাম বলছেন অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে। শুক্রবার বিবিসি বাংলাকে তিনি বলেন যে তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন। তো এখানে একটা প্রশ্ন থাকে, রাজনৈতিক মানে তিনি যদি রাজনৈতিক দলে যোগ দেয় সরকার থেকে বের হয়ে যাবেন, তাহলে এখন যে রাজনৈতিক দল গঠন হচ্ছে তার সাথে কি মানে ছাত্র উপদেষ্টাদের কোনো সংযোগ নেই? বিএনপি বলছে যে হ্যাঁ আছে। এখানেই হচ্ছে বিরোধের সূত্রপাত। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিরপেক্ষ সরকারের দাবিকে আরেকটা 1-11 সরকার গঠনের ইঙ্গিত হিসেবে বৃহস্পতিবার ফেসবুক পোস্টে উল্লেখ করে নাহিদ ইসলাম। এই বিষয়ে তিনি বিবিসি বাংলাকে বলেছেন 1-11 এবং -2 এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে কিছুদিন আগে। অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপি এবং অংশীজনদের সমর্থনে সরকার গঠন হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বিএনপির মহাসচিবের নিরপেক্ষতা সংক্রান্ত বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এই সরকারকে অস্থিতিশীল করতে বা সরাতে দেশি বিদেশি চক্রান্তের পাশাপাশি আওয়ামী লীগের সাম্প্রতিক অবস্থানের সঙ্গেও মির্জা ফখরুলের ওই বক্তব্যের সাদৃশ্য দেখছেন বলে উল্লেখ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত, সাবেক তথ্য প্রতিমন্ত্রী, সে কিন্তু স্ট্যাটাস দিয়েছে যে এটা অবৈধ ও অনির্বাচিত সরকার, একটা নিরপেক্ষ সরকার লাগবে, এর আন্ডারে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব না। সো একই টোনে আমরা যখন কথা বলতে দেখছি, অর্থাৎ মির্জা ফখরুল ইসলাম যখন বলছেন যে একটা নিরপেক্ষ সরকার দরকার, তখন এটা নিয়ে কিন্তু একটা সন্দেহ তৈরি করে। আওয়ামী লীগের ফেসবুক পেজে শুক্রবার দেওয়া পোস্টে মোহাম্মদ আলী আরাফাত উদ্ধৃত করে বলা হয়, অধ্যাপক মোহাম্মদ ইউনূস সরকার অনির্বাচিত এবং অসাংবিধানিক সরকার। এই সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না এবং পরবর্তী নির্বাচন একটি নতুন অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। নাহিদ ইসলাম বলেন, আমি মনে করি না যে এটা তারা বিএনপি ওই উদ্দেশ্য থেকে বলেছে, কিন্তু তাদের কথার টোন কিন্তু আওয়ামী লীগের সেই টোনের সঙ্গে মিলে যাচ্ছে। অন্যদিকে শুক্রবার দলীয় একটি অনুষ্ঠানে বিএনপিকে 111-এর সবচেয়ে বড় ভুগী হিসেবে উল্লেখ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। 111 আনার পায়তারা করছে এমন অভিযোগের জবাবে তিনি বলেন, 1-11 যে ভয়াবহ পরিণতি তা বিএনপির চেয়ে বেশি কেউ ভোগ করে নাই। বিএনপি নেতা কর্মী, সাধারণ কর্মী থেকে খালেদা জিয়া সবাই এতে আক্রান্ত হয়েছেন বলে উল্লেখ করেন। নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলছেন, বিচার কার্যক্রম, সংস্কার ও নির্বাচনে সবগুলি বর্তমান সরকারের অগ্রাধিকার হলেও বিএনপি কেন যেন মনে করে এই সরকারটা হয়েছে কেবল একটি নির্বাচন দেওয়ার জন্য। আর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে তো আমরা নিরপেক্ষ মনে করছি। বিএনপি কেন মনে করছে না নিরপেক্ষ আচরণ, বিএনপি এটা স্পষ্ট করা উচিত। নির্বাচনের সময় এগিয়ে এলে এসব বিষয়ে সুস্পষ্টভাবে বলা সম্ভব, বা কোনো অভিযোগ থাকলে নিরপেক্ষতার সাথে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটা তখন সরকার বিবেচনা নিতে পারবে বলেও উল্লেখ করেন তথ্য উপদেষ্টা নাহিদ। তিনি আরো বলেন, একই সঙ্গে প্রশাসনের বিভিন্ন স্তরে বা সাংবিধানিক পদে যদি বিএনপি পন্থী লোকজন থাকে
সেটাও নিরপেক্ষতা লাগবে কিনা, তাহলে সেটাও বিবেচনায় আসতে হবে। কিন্তু এখন তো এটা সময় আসেনি, একটা ইঙ্গিত দিয়েছেন তিনি যে তাহলে এখন বিএনপির মধ্যে লোকজন সাংবিধানিক বর্ণনাগত কোনো পদে আছে, তাহলে সেক্ষেত্রে নিরপেক্ষতা ব্যাহত হবে কিনা, তাহলে সেটাও বিবেচনা করতে হবে। কিন্তু বলছেন যে এটা এখন সময় আসেনি, নির্বাচনের সময় আসলে তখন এসব বিষয়ে বিবেচনা করা হবে। উপদেষ্টা নাহিদ বলেন, এই বছরের শেষ থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচনের যে সম্ভাব্য সময়সীমা প্রধান উপদেষ্টা দিয়েছেন তাতে অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল এবং নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা দেওয়া হয়েছে। সেই পর্যন্ত ধৈর্য রেখে ঐক্যমতের ভিত্তিতে সামনে এগোনো প্রয়োজন। তিনি আরো বলেন, যখন জুন বা জুলাই গণহত্যার বিচার কার্যক্রম এগোনো হচ্ছে এবং সরকার কার্যক্রম এগিয়ে যাচ্ছে, হয়তো সামনের মাসেই আলোচনা, নেগোসিয়েশন, বার্গেনিং শুরু হবে। বিএনপি বা অন্য রাজনৈতিক দলগুলোর সংস্কারের আলাপগুলোতে মনোযোগী হওয়া উচিত, বিচার কার্যক্রমে সহযোগিতা করা উচিত। সেই সময় তারা বলছে এই সরকারের চেয়ে নিরপেক্ষ একটা সরকার প্রয়োজন। অর্থাৎ একটা ক্ষোভ করছে যখন নাকি সংস্কার বিচার কার্যক্রম হচ্ছে, তখন বিএনপির মহাসচিব যেটা বলছেন নিরপেক্ষ সরকার প্রয়োজন। অভ্যুত্থান হয়েছে, সেনাবাহিনী এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এমনটা বলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন সেনাবাহিনী যদি অভ্যুত্থানে সক্রিয় না হতো তাহলে আওয়ামী লীগ সরকারের পতন হতো না। ইসলামী জঙ্গিবাদের এক কথা তিনি বলেছেন, ইসলামিস্ট টেরোরিস্ট তারা এই অভ্যুত্থানে অন্যতম নেতৃত্ব ছিল, তারা এবং সেনাবাহিনী মিলেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটিয়েছে। তিনি এও বলেছেন যে 4 তারিখে গভীর রাত পর্যন্ত তিনি শেখ হাসিনার সঙ্গে ছিলেন, গণভবনে ছিলেন এবং সেখানে সেনাপ্রধানও ছিলেন। সেনাপ্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিলেন যে কিছুই হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। এবং তিনি আসাদুজ্জামান খান কামাল সেনাপ্রধানকে প্রশ্ন করেছিলেন, আপনি কি সব দায় দায়িত্ব নিচ্ছেন? সেনাপ্রধান তখন বলেছিলেন যে হ্যাঁ, আমি সব দায় দায়িত্ব নিচ্ছি। কিন্তু 5 তারিখে আমরা কি দেখলাম এমন প্রশ্ন করেছেন আসাদুজ্জামান খান কামাল। 5 তারিখে ঠিক উল্টো ঘটনাটা দেখলাম, শেখ হাসিনাকে চলে যেতে হলো। 4 তারিখে রাতে যখন সেনাপ্রধান আশ্বস্ত করেন তখন আসাদুজ্জামান খান কামাল তার অধীনস্থ যে বাহিনী, পুলিশ, র্যাব, তাদেরকে সেনাবাহিনীর সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার জন্য নির্দেশ দেন। ইতিমধ্যেই পুলিশ আক্রান্ত হওয়ার যে ঘটনাগুলো ঘটছিল তাতেও সেনাবাহিনীর দায় তিনি দেখেন। নানা জায়গায় থানা আক্রমণ হচ্ছিল, পুলিশকে মেরে ফেলা হচ্ছিল, কিন্তু সেনাবাহিনী সেই ব্যাপারে অনেকটা নিষ্ক্রিয় ছিল, এমনটাও বলার চেষ্টা করেছেন আসাদুজ্জামান খান কামাল। কিন্তু যখন 4 তারিখে গভীর রাতে সেনাপ্রধান আশ্বস্ত করেছেন শেখ হাসিনাকে, এমন কথা আসাদুজ্জামান খান কামাল বললেন, তখন তার কি ভুলে যাবার কথা যে তার আগের দিন 3 তারিখে সেনাপ্রধান তার বাহিনীর অফিসারদের নিয়ে একটা বড় মিটিং করেছেন। সেই মিটিংয়ে সেনাবাহিনীর ম্যাক্সিমাম অংশ আওয়ামী সরকারের বিরুদ্ধে মতামত দিয়েছিল। সেটা কিন্তু আমরাও জেনে গিয়েছিলাম, সাধারণ মানুষের কাছেও ইনফরমেশনটা চলে এসেছিল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কাছে কি সেই ইনফরমেশন আসেনি, যার ফলে তিনি 4 তারিখে রাতে সেনাপ্রধানের কথায় আশ্বস্ত হয়েছেন? তিনি যে এই অভ্যুত্থানটাকে সেনা অভ্যুত্থান বলছেন, ইসলামিস্টদের অভ্যুত্থান বলছেন, অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্রদের যে ভূমিকা, সেই ভূমিকার চাইতেও বড় ভূমিকা তিনি ইসলামিক টেরোরিস্ট এবং সেনাবাহিনীর ভূমিকা হিসেবে দেখছেন। সেনা অভ্যুত্থান তিনি মূলত বলতে চাইছেন, সেনাবাহিনী যদি বিট্রে না করত তাহলে আওয়ামী সরকারের পতন হতো না। এটা কতখানি সত্য, কতখানি মিথ্যা, সেটা হয়তো সময় এবং ইতিহাস বিশ্লেষণই বলে দেবে। তিনি আরো একটা কথা বলেছেন বর্তমান ইউনূস সরকার বিষয়ে এবং ডক্টর ইউনূস বিষয়ে। তিনি বলেছেন ডক্টর ইউনূসের কোনো রাজনৈতিক প্রজ্ঞা নেই, মেধা নেই, দেশ চালানোর মতো তার কোনো ক্ষমতা নেই, তিনি অভিজ্ঞ না, তার দ্বারা দেশ পরিচালনা করা সম্ভব নয়। তার বাঁচার একটাই উপায়, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে দেশ থেকে চলে যাওয়া এবং সরকার থেকে চলে যাওয়া, এমনটা মন্তব্য করেছেন। যার কারণে
তার এই ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারটি আবার প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল ইসলাম তিনি ফেসবুকে শেয়ার দিয়েছেন। তিনি কেন এটা ফেসবুকে শেয়ার দিলেন সেটা আমার কাছে একটা রহস্যেরই কারণ আসাদুজ্জামান খান কামাল সরকারের বিরুদ্ধে কথা বললেন, সেনা অভ্যুত্থানের কথা বললেন, ইসলামিক টেররিস্টের কথা বললেন, সেই কথাগুলো ফেসবুকে শফিকুল ইসলাম শেয়ার দিলেন। এটার মাঝে যা আসলে কি সেটা বুঝতে হয়তো অনেক বেশি বিজ্ঞ মানুষ হতে হবে। এটা আমার অন্তত বুঝে আসেনি, আমি ব্যাপারটা বুঝতে পারিনি। সব মিলিয়ে আসাদুজ্জামান খান কামাল আর একটা কথা সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের পতনের জন্য যাদেরকে সব থেকে বেশি দায়ী বলে মনে হয় তাদের মধ্যে অন্যতম ৩-৪ জনের মধ্যে অন্যতম এই আসাদুজ্জামান খান কামাল। বিতর্কিত এই স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই আগস্ট অভ্যুত্থানের সময়ও অনেক বিতর্কিত কর্মকাণ্ড করেছেন। আওয়ামী লীগ সম্পর্কেও তিনি ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেছেন, আওয়ামী লীগ সম্পর্কে মন্তব্য করেছেন, বলেছেন আওয়ামী লীগ তাকে প্রশ্ন করা হয়েছিল এই আন্দোলনের সময় দল হিসেবে আওয়ামী লীগকে আপনি দুর্বল মনে করেন, দুর্বল ছিল সেটা মনে করেন কিনা, কিংবা দল হিসেবে আওয়ামী লীগ দুর্বল হয়ে পড়েছিল এটা মনে করেন কিনা। সেখানে একটা দায় সারা প্রশ্ন উত্তর দিয়েছেন তিনি, বলেছেন যে হ্যাঁ আমাদের হয়তো 2 বছর আগেই কমিটি হওয়ার কথা ছিল, সেটা হলে অন্যরকম হতে পারতো, এরকম একটা দায়সারা কথা বলেছেন যে কমিটি হলেই আওয়ামী লীগ পাল্টে যেত, এরকম একটা ব্যাপার। নতুন কমিটি হলেই আওয়ামী লীগ পাল্টে যেত কি? নতুন কমিটি হলে ওবায়দুল কাদের হয়তো থাকতেন না সাধারণ সম্পাদক, তাতে কি আওয়ামী লীগের ব্যাপক কোনো পরিবর্তন হতো? আওয়ামী লীগ যে ধারাই চলছিল সেই ধারার কি কোনো পরিবর্তন হতো? আওয়ামী লীগ যে এককেন্দ্রিক শাসন ব্যবস্থায় চলে গিয়েছিল, একজনের কথায় সবকিছু হয়, বাকি সবাই নিষ্ক্রিয়, মন্ত্রীদের কথায় বলতে শোনা গিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী ব্যাপারটা দেখবেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এই কাজটি আমি করছি। কোনো জায়গায় একটা গ্যাসের তার ছেড়ে গেলেও তারা বলার চেষ্টা করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমি গ্যাসের লাইনটা এখানে মেরামত করে দিলাম। এই যে মাননীয় প্রধানমন্ত্রী কেন্দ্রিক কথাবার্তা এবং এক কেন্দ্রিক কথার ফলে মন্ত্রী এমপিদের নিজেদের এক ধরনের চামচামির কাজগুলো করা এবং এই যে চাটুকারিতা করা, এই চাটুকারিতার ফলেই কিন্তু দলের যে ভারসাম্য সেই ভারসাম্যগুলো নষ্ট হয়েছে বলে অনেকে মন্তব্য করার চেষ্টা করেন। সব মিলিয়ে আসাদুজ্জামান খান কামাল পালিয়ে রয়েছেন, কোথায় পালিয়ে রয়েছেন সে ব্যাপারে তিনি জানান নাই, তবে 5 আগস্টের পরে তিনি ইন্ডিয়া চলে গেছেন বলে খবর রয়েছে। কবে নাগাদ তিনি ইন্ডিয়া গেছেন সেটা নিয়ে নানা রকমের তর্ক বিতর্ক রয়েছে। 5 আগস্টের পরে এমন খবরও ফলাও হয়ে প্রচার হয়েছিল যে আসাদুজ্জামান খান কামাল গণধুলাইয়ের শিকার হয়েছেন এবং তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন, তাকে একটা বাহিনীর বিশেষ হাসপাতালে তাকে রাখা হয়েছে। কিন্তু পরে জানা গেল তিনি দেশের বাইরে পালিয়ে চলে গেছেন, তিনি সম্ভবত ইন্ডিয়াতেই রয়েছেন। সেখান থেকে ইন্ডিয়ান এক্সপ্রেসকে সাক্ষাৎ আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনেকেই সহজ সরল মানুষ বলেন, কিন্তু বিষয়টি আসলেই ততটা সহজ নয়। তিনি বেশ কিছু সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন। আমি মনে করি তার পিছনেও বিশেষ কিছু উদ্দেশ্য রয়েছে তার বোকাশোকা রকমের কথাবার্তার মধ্যে। নির্বাচন নিয়ে তিনি নানান সময় নানান ধরনের কথা বলছেন। বিদেশের মাটিতে বসে তিনি এখন নতুন কথা শোনালেন। বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর বার্ষিক সম্মেলনে যোগ দিতে তিনি এই মুহূর্তে সুইজারল্যান্ডের ডাভোসে রয়েছেন। সেখানে WEF এর প্রতিষ্ঠাতা ক্লাউস শোয়েবের সঙ্গে একটি বৈঠকে যে মন্তব্যটি করেছেন তা হচ্ছে এরকম যে সরকার নির্বাচন আয়োজনের অপেক্ষায় রয়েছে, তবে এখন দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে প্রক্রিয়াটি কেমন হবে। দেশের মানুষ কোন ধরনের নির্বাচন চায় সেটি না জেনে সরকার নির্বাচন আয়োজন করতে পারবে না। বিষয়টি বোঝা গেল তো? এতদিন তিনি বলেছেন যে রাজনৈতিক দলগুলো যা চাইবে তাই হবে। তিনি এই মন্তব্য করেছেন যে রাজনৈতিক দল যদি চায় যে কোনো সংস্কারের প্রয়োজন নেই তাহলে আমরা এখনই নির্বাচন দিয়ে দেব। আর এখন তিনি বলছেন
জনগণ যখন চাইবে তখন নির্বাচন দেওয়া হবে, সরকার নির্বাচনের অপেক্ষায় রয়েছে। জনগণের চাওয়া তিনি বুঝতে পারছেন কিভাবে? জনগণের চাওয়াটার ব্যারোমিটারটা কি দিয়ে তিনি মাপতে পারছেন যে জনগণ কি চাইছে? জনগণের প্রতিনিধিত্ব করে রাজনৈতিক দলগুলো। এখন অধিকাংশ রাজনৈতিক দল যদি একটা সিদ্ধান্তে পৌঁছায় যে না, ন্যূনতম সংস্কারের মাধ্যমে নির্বাচনটি হওয়া সম্ভব, সেটি জুলাই আগস্ট হোক, ডিসেম্বর হোক, যে সময়ের মধ্যে হোক, যদি তারা এটি বলে তাহলে তো সেটি আমাদের জনগণের চাওয়া বুঝে নিতে হবে। নাকি নির্বাচন দেওয়ার জন্য গণভোটের অনুষ্ঠান করতে হবে যে জনগণ কবে নির্বাচন চায়, 6 মাস, 1 বছর না 1.5 বছর? ডক্টর মোহাম্মদ ইউনূস কথাও বলেছেন যে গত 16 বছরে বাংলাদেশে যারা নতুন ভোটার হয়েছেন তাদের ভোট দেওয়ার সুযোগ হয়নি, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আওয়ামী লীগ সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, কথা অবশ্যই সত্য, খুব ভালো কথা বলেছেন। কিন্তু যে সুযোগটি এসেছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার পথে বাংলাদেশকে নিয়ে যাওয়ার জন্য, সেই পথ কেন তিনি অবরুদ্ধ করে রেখেছেন? কেন এই সরকারের 6 মাস হয়ে যাওয়ার পরেও কোন ধরনের সংস্কারের পথে হাঁটতে পারেননি, শুধু সংস্কারের বোলা ঝুলিয়ে রেখেছেন এবং নির্বাচন কবে হবে তা নিয়ে একটা ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে রেখেছেন? তাহলে নতুন ভোটারদের কথা, যারা পুরানো ভোটার হয়ে আছেন, যারা 3টি নির্বাচনে ভোট দিতে পারেননি 16 বছর ধরে, তাদেরকে কেন বঞ্চিত করা হচ্ছে? কাদের উদ্দেশ্যে, কাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য? এগুলো তো আমরা বুঝি, নতুন কিছু নয়। প্রধান উপদেষ্টা বলছেন ওই বৈঠকে যে যদি মানুষ দ্রুত সংস্কার চায় তাহলে আমরা এই বছরের শেষ নাগাদ নির্বাচন করার লক্ষ্য নিয়েছি, আর যদি বলে না আমাদের দীর্ঘমেয়াদী সংস্কার দরকার তাহলে আমাদের আরো 6 মাস লাগবে। দীর্ঘমেয়াদী সংস্কারের জন্য কি মাত্র 6 মাস বাড়তি সময়ের প্রয়োজন? এটা তো অনন্তকাল ধরে চলতে থাকবে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এগুলো সবাই বুঝছে, এগুলো চর্বিত চর্বণ। কিন্তু তিনি শুধু বুঝতে পারছেন না, তার উপদেষ্টারা বুঝতে পারছেন না, তার প্রেস সচিব বুঝতে পারছেন না, আর সবাই বুঝতে পারছেন। সংস্কারের কথা শুধুমাত্র কারা বলছে? পূর্ণ সংস্কারের কথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা। এখন বৈষম্য শব্দটাও পচে গেছে, বিপ্লব শব্দটা যেমন পচে ফেলেছে, বৈষম্য বিরোধী শব্দগুলো উচ্চারণ করতে আমাদেরকে হিসাব নিকাশ করে বলতে হয় আসলে কাদেরকে আমরা বৈষম্য বিরোধী বলবো। বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে নেমে তারা এখন সব জায়গায় বৈষম্য সৃষ্টি করছে। স্পষ্টত দেশের 18 কোটি মানুষের মধ্যে হয়তো 2-4-5 লাখ বাদে আর সবার সঙ্গে বৈষম্য করছে। এদিকে আবার নতুন করে হুঙ্কার ছেড়েছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। কি হুঙ্কার, কোথায় দিলেন? বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন 5 আগস্ট গণঅভ্যুত্থানে বা হাসিনা বিরোধী আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, তাদের একটি সমাবেশ ছিল আহতদের নিয়ে। সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি বলছেন গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে। কাকে বলছেন? সরকারের উদ্দেশ্যে তো, এবং সরকার সেটা খুব ভালোভাবে নিচ্ছে, নেয়ারই কথা। তার কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস তো টিকে আছে তাদের জন্যই। আমি বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এত সহজ সরল মনে করার কোনো কারণ নেই। যিনি সারা বিশ্বে ঘুরে বেড়ান, সারা বিশ্বের বিভিন্ন পলিটিক্যাল, নন পলিটিক্যাল, সোশ্যাল অ্যাক্টিভিস্টদের সাথে উঠা বসা করেন, তিনি এতটা কম বুঝবেন নিশ্চয়ই সেটি মনে করার কোনো কারণ নেই। তিনি বুঝে। অবশ্যই বিষয়টি আপনার মতামত কমেন্টে জানাবেন। কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর ইউনূস যে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনারা কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনারা মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। শেখ হাসিনা ও জয়ের ডলার পাচারের অভিযোগ অনেকটাই সত্য বলছেন দুদক চেয়ারম্যান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে $300 মিলিয়ন পাচারের অভিযোগ অনেকটাই সত্য। একথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। বলেছেন তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। রোববার 22 সেপ্টেম্বর বিকেলে প্রথম গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় দুদক চেয়ারম্যান এসব কথা বলেন। সাংবাদিকদের সাথে মতবিনিময়ে দুদক চেয়ারম্যান বলেন, এ সময় দুদকের বিরুদ্ধে নানান অভিযোগ যৌক্তিক জানিয়ে প্রভাব মুক্তভাবে স্বচ্ছ তদন্ত করার প্রতিশ্রুতি দেন দুদক চেয়ারম্যান। টানা 15 বছর ক্ষমতাকে কুক্ষিগত করে দেশকে দুর্নীতির এক স্বর্গরাজ্য গড়ে তুলেছিলেন আওয়ামী লীগ সরকার। দলের প্রভাব কাটিয়ে বিভিন্ন প্রকল্প ভাগিয়ে নিয়ে দুর্নীতি আর
টাকা পাচারের প্রতিযোগিতায় নেমেছিল আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মী থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত। গণ অভ্যুত্থানে সাবেক শেখ হাসিনার পতনের পর তাদের দুর্নীতির ফিরিস্তি বের হচ্ছে প্রতিদিনই। তাদের দুর্নীতির এই মহাযজ্ঞে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ও পিছিয়ে নেই। দেশ থেকে $300 মিলিয়ন যুক্তরাষ্ট্রে পাচার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে দুদক। সবাই সাংবাদিকদের এই সংস্থার নানান অনিয়ম সংস্থাকে কুক্ষিগত করাও কর্মকর্তাদের দুর্নীতির বিষয়টি সামনে এনে নতুন কমিশনের অবস্থান জানতে চাইলে কমিশনাররা বলেন, কারো ভয়ভীতি দুদকের তদন্ত প্রভাবিত করতে পারবে না বলে জানান কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব হাফিজ আহমেদ ফরিদু, কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর। দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।